কোন দিকে তাকাবি না, যেটা আইব মনে কর পাঁচ রাইয়া গোডা কেন মাইরে শেষ করে দিবি। এক মিনিট কি মারেন কেন ভাই? দাদু আপনি ভয় পান কেন? মোরা কি মারামারি করতে তো তোমরা ভয় দেখাও কেন? ভয় লাগে না? না দাদু, মোরা তো মারামারি করতে আসি কি না। মোরা হইলাম ফিল্মের ফাইট ডিরেক্টর, মুই হইলাম ফাইট ডিরেক্টর, ও হইলো মোর ডামি ম্যান। ওই যে নায়ক নায়িকারা যেটা পারে না উল্টাই পাল্টাই ও করে দেয়। না সিনেমা বানান না, সেখানে ফাইট ডিরেক্টর লাগবে না, সেই ফাইট ডিরেক্টরের জন্য মুই আসছি। ও সেইটা বলো, কিন্তু একটা তো দুঃখের সংবাদ আছে। হ্যাঁ, সেটা হলো আমি তো এখন সিনেমা কম বানাই, আমি বরং এখন ইভেন্টের কাজ বেশি করি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছি নতুন। ইভেন্টের ভিতরে তো আপনি মগর দিয়ে 6টা কাম করাইতে পারবেন। 6টা কাজ হয়? কি বলো? অনেক ইভেন্টের মধ্যে কাউ লাগে না, এই কাউরের মধ্যে থেকে শেষিয়া বেশে কেন ইমনি সব আউলে জউলেই বানাই সোজা বানায় লাই। কিন্তু মানুষের যে মৌলিক যে 5টা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, মানে মারামারি করে এই সমস্যাগুলো সমাধান বলো কি সবগুলো হয় কিভাবে? আমি একটু বুঝো। যোগাযোগ ব্যবস্থা পায়, তারপরে চিকিৎসা ব্যবস্থা কিভাবে একটা করে বলবো। প্রথমে আসেন খাদ্যের সমস্যা। আচ্ছা, খাদ্য। মনে করেন আপনি একটা ইভেন্ট করলেন, সেখানে খাদ্যের সমস্যা হইছে, শিল্পীরা খাদ্য পাইতে আছে না, সেখানে মুই কি করবো? ওই যে কথাই আছে না, তোরে মায়ের খিচুড়ি বানাই দিব, তোরে মায়ের আলু ভর্তা বানাই দিব। অনুষ্ঠানে খাদ্যের সমস্যা হয়, কেউ ধরে মায়ের খিচুড়ি বানাই দিব, খাদ্যের সমস্যা সমাধান। মায়ের ডাইল বানাই দিব, খাদ্যের সমস্যা সমাধান। চিকিৎসাটা একটু বুঝাও। যেসব শিল্পীরা অসুস্থ হয়ে যাবে, ওই যে কথা আছে মায়ের উপরে ওষুধ দিয়ে দেবো, চিকিৎসা হয়ে যাবে। তাছাড়া যদি কোনো শিল্পীর দাঁতের সমস্যা হয়, কথায় আছে না, তার এক থাবর মেয়েদের দাঁত উঠাই দিব, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনার সিনেমার মধ্যে ওই যে দেখেন না, ওই গাছের লাগে ঠুয়া খাইলে স্মৃতি চলে যায়, আবার ঠুয়া খাইলে স্মৃতি ফিরে আসে। কোন শিল্পী যদি আপনার শিডিউল দিয়া মানে ভুললে যায়, আসবে না মা ঠুয়া স্মৃতি ফিরে আসবে। ভালো তো। এরপরে আর বাকিগুলা মনে করেন যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, ধরেন একটা ইভেন্টের মধ্যে শিল্পীরা যাবে, যোগাযোগের ব্যবস্থা আপনার কম নাই, মোরা ফাইট দিয়ে সেটা সমাধান করে দেবো। ফাইট দিয়ে যোগাযোগ ব্যবস্থা সমাধান। অনেকে বলে না, তোরে মায়ের যে কুয়েত পাঠাই দেবো, তোর 1 লাখ দাম আমার বাড়ি পাঠাই দেবো, 1 লাখ সৌদি পাঠাই দেবো। আপনার শিল্পী মনে করেন এখান থেকে চট্টগ্রাম যাবে প্রোগ্রামে, ব্যবস্থা নাই যাতায়াতের, আমার কাছে পাঠাইবেন, মায়ের চট্টগ্রাম পাঠাই দেবো। বস্ত্রের কি হবে? ওইছে কি মনে করেন শিল্পীরে বস্ত্র দেবেন, মানে পোশাক দেবেন, সংকট, সেখানে মোরা ফাইট দিয়া বস্ত্র সমস্যার সমাধান করলাম। কেমনে? ওই যে কথায় আছে না, তোরে মায়ের যা তুলা তুলা কইরা দিব, তো মনে করেন মোটা গাড়ি একটা ধইরা যদি তুলা তুলা কইরা দেই, দেড় 2 মণ তুলা হইবে, সেই তুলাই দা সুতা হইবে, সেই সুতাই দা বস্ত্র হইবে, গেলনি বস্ত্রের সমস্যার সমাধান কি ভাই? আর বাকি আছে বাসস্থান। কথায় আছে না, তোরে মাইরা তক্তা বানাই দেবো, দুই সাইডে মাইরা যদি তক্তা বানাই দেন, ওই তক্তা দিয়ে সোফা বানাইবেন, খাট বানাইবেন, বাসা বানাইবেন, ঘর বানাইবেন, থাকবে, সমস্যার সমাধান হইল না। না, আপনাদেরকে কোনো প্রোভাইড আমি করতে পারবো না। মানে আপনি নিতেছেন না? কোনোদিনই না। হন একটা কথা বলি, এ দেশে গুণীগর কোনো কদর নাই, মানি লোকে মান পায় না। না পায় না। শোনেন, এখানে মোর মূল্যায়ন দিতে পারলেন না, কিন্তু মুখে উগান্ডা থেকে ফোন দিয়েছিলে, উগান্ডায় মুখে ডাকছে, উগান্ডায় মুই চলে যাবো। যাও, উগান্ডায় যাও। এই জন্যই আপনার উন্নতন নাই, বুঝছেন? আপনি ফলো ওরা উগান্ডায় যাবো। ছিড়ে দেবো, আটকান ছিড়ে দেবো। তুমি আমার কাছে শুনো, ওই ওদিকে দিকে ছাড়ো, এদিকে আমার ছাড়ো না, কি ছাড়ো? তোমারে কইছি না, মহিলারে বাতায় সব ধরে দাঁড়াবে, কইলাম না, কেন করে? ছাড়ো না, কি ছাড়বো? আবার ছাড়ো না, দূর ছাড়ো। শুনো না, আমি কি কই, শুনো কথা, দেন কথা না হইলে কাউকে একটু শুনেন। শুনো, এই যে এত বড় একটা বাড়ি আছে, মেলা গুলো রুম আছে না? আছে। আচ্ছা, তোমরা মিলে জিলে থাকো না, অসুবিধা কি? মিলে জিলে থাকতে পারবো না। এই যে বাচ্চাগুলারে নিয়ে আমি এই বাড়িতে থাকবো, আর এগরে রাখা যাবে না। তালাক প্রাপ্ত একটা মহিলা বলে যে আমার বাড়ি। শুনো, আমি হইলাম না তোমার রিয়েল বউ, মানে আমার তো কাবিন নাম আছে, আমার লিগ্যাল আছে এই বাড়িতে থাকার। আমি তোমার আলটিমেটাম দিয়েছিলাম যে এই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ বাড়ি থেকে বের করতে হবে। তুমি কেন এখনো বের করো নাই? কেন আমাকে এখনো যে চেহারাগুলো দেখতে হয় বলো? বের করো, এক্ষুনি বের করো রে। এই গো, ভাই কাজটা কিন্তু মোটেও ঠিক হইতাছে না। এই মহিলা, কিছু কইতাছি না বলে
এবং দেশের বাইরে যারাই এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে দেবাশীষ বিশ্বাসের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আপনারা আছেন এটিএন বাংলার নিয়মিত আয়োজন দ্য গ্র্যান্ড ফান্ড শোতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটটি রয়েছে, এটা বেসিক্যালি আমার অফিস এবং এটার দোতলাতে বাড়িওয়ালা থাকেন, বাড়িওয়ালি সহ। এবং এখন একটি নয়, দুজন বাড়িওয়ালি এসে জুটেছেন এবং সঙ্গে একজন শালিও এসে জুটেছেন। এই নিয়ে নানা কর্মকাণ্ড হচ্ছে। আমার এই অফিসে তারকারা আসেন, মাঝে সাঝে চাটা খান, আড্ডা টাড্ডা দেন। আমার অফিসে প্রযোজনা সংস্থাও আছে, আমি নিজেও একজন পরিচালক এবং পাশাপাশি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমি খুলেছি। তো সুতরাং নানা রকমের লোকজন আসা যাওয়া করে। কি অবস্থা বলো, আমার নতুন কাজের খবর কি? আগের ইভেন্ট তো হলো, এখন নতুন কি কি কাজ আমাদের হাতে এসেছে বুঝো? স্যার বলো। অনেকগুলো কাজ আমরা হাতে বলো, পেয়েছি। বলো। এই যে দেখেন মেল এসেছে, আমি সবগুলো প্রিন্ট Wow. করে আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা, এগুলোর যে প্রপোজালগুলো ওগুলো একটু বানিয়েছো? স্যার আমি আজকে ready করে ফেলবো। বানিয়ে নাও, প্রপোজালগুলো বানিয়ে নাও। ওখানে কোটেশনগুলো এমনভাবে দেবে যাতে অন্য কোম্পানির যে কোটেশন আছে তার থেকে আমাদের কোটেশনের দামটা একটু কম হয়, মানটা একটু ভালো হয়। ওকে স্যার, ঠিক আছে, এই জিনিসটা দেখবে। একটা কাজ করো, সেটা হচ্ছে যে গত ইভেন্টের একটা পেমেন্ট মনে বাকি আছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। যার বাকি আছে তাকে বলো যে আরো 2-3 দিন পরে আমরা দেবো, কারণ এখনো পুরো ক্যাশ আসে নাই আমাদের হাতে। ও আচ্ছা, ঠিক আছে আছে, স্যার। জি স্যার। উনি একটু বদ্দেমাগ লোক, একটু চিলাচিলি করতে পারে, একটু ম্যানেজ করে নিও। কোনো তুমি সমস্যা secretary নেই। না আমার? হ্যাঁ, একটু স্যার manage করে নিও। আপনার কাছ থেকে আমি ট্রেনিং পেয়েছি, বাহ, very আমি good. সব কিছু ক্যাপচার করে নেব স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, ঠিক আছে। তাহলে স্যার আমি বাকি কাজগুলো হ্যাঁ, করে ফেলি। করে ফেলো, করে ওকে ফেলো। স্যার। ঠিক আছে। সুন্দর সুন্দর কালারফুল মেকআপ, যেখানে সেখানে মেকআপ, বিভিন্ন স্থানে মেকআপ দেওয়া হয়। মেকআপের লোক আছে, মেকআপ অল্প পয়সায় সীমিত টাকায় মেকআপ দেওয়া হয়। আরে তুমি সেই ব্যক্তি না, ওই যে প্রথমে পুরি, মাঝখানে তারপরে মাস্ক, হ্যাঁ, তারপরে হাওয়াই মিঠাইয়ের ব্যবসা, স্যার গটকালের ব্যবসা। গটকালির ব্যবসা, তারপরে আবার লাস্টে গিয়ে কাজু বাদামের ব্যবসা ছিল না, ওটা তো ভাইরাল করতে চাইলা হলো না। ওই আরো একটা ব্যবসা আছে, মনে করেন যে পান বিড়ির ব্যবসা হ্যাঁ, করতাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যে যে বাড়িওয়ালা শালানা, উনি ওই খাইতে খাইতে আমার পুঁজিবারটা সব শেষ করে দিল। আমি তাও তো খুঁজে জানি জানি, আমার মনে আছে, সব মনে আছে। কিন্তু এই যে মোবাইল বিউটি পার্লারের মানেটা বুঝলাম না। বুঝতে পারলেন না? এইটা মনে করেন যেখানে সেখানে মেকআপ পাওয়া যায়। মনে করেন যে একটা মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, আচ্ছা। এই ভরপুর রোদ, রোদে ঘেমে ঘেমে মনে করেন যে মেয়েটার মেকআপ গেছে নষ্ট হয়ে, তার সে একটা অনুষ্ঠানে যাবে, অথচ তার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে। তাকে যে বলি, আপা আমার কাছে একদম প্রাইভেটে যে মেকআপ আছে, আপনি যদি নেন তাহলে আপনার চেহারাটা খুব সুন্দর ঝকঝকে চকচক হয়ে যাবে সামান্য অল্প টাকার মাধ্যমে। ভেরি গুড। আর 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 একটা মেয়ে মনে করেন যার একটা অফিসে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি হতেই পারে, বৃষ্টির ভিতর ভিজে মনে করেন তার মেকআপ বেয়ে বেয়ে দিক ওদিক দিয়ে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে, এখন অফিসে ওই চেহারা নেই, কিভাবে যাবে? তারাও মেকআপ নেয়, Very good. আমার মোটামুটি ভালো ইনকাম হয়। এরপরে মনে করেন যে আশেপাশে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, ওই মনে করেন যে যে কিছু এলোপাতাড়ি শিল্পী আছে না, হুটহাট করে মঞ্চে অফার পেয়ে যায়। এখন তারা চিন্তা করে আমি যে মঞ্চে যাব, এই মঞ্চে যাওয়ার পরে এখন আমার চেহারাটা কেমন দেখা যাবে, এই নিয়ে তারা টেনশনে পড়ে যায়, পারফরমেন্স হারায় ফেলে। মঞ্চের পাশেই থাকি, যার সঙ্গে সঙ্গে বলি, ভাই মাত্র 100 টাকার বিনিময়ে সুপার টুপার মেকআপ, আপনাকে দেখেও সুন্দর লাগবে, আপনার পারফরমেন্সও ভালো হবে। অনেক সময় রাজনৈতিক প্রোগ্রাম হয়, এখন এই অবস্থায় অনেক ক্যামেরা থাকে, দর্শক থাকে, তার মাঝে মনে করেন যে এই মেকআপটা যদি না দেয় তার চেহারাটা খারাপ লাগে, সে শুধু টালুমালু করে খুঁজতে থাকে কিভাবে কি করব। আমি দেখেই বুঝতে পারি, সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ায় যাই, 150, 200, 100, 300 যেরকম যে দেয় সুন্দরভাবে তাকে মেকআপ করে দিয়ে দিই স্যার। আরেকটা ব্যাপার হলো, মনে করেন যে এই যে মনে করেন ঢাকা শহরে কত সুন্দর আমাদের পার্ক আছে, বিকাল হলেই মনে করেন অনেক আপুরা চলে যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা গল্প করবে, চলে যাবে। অনেকের সবসময় টাকা পয়সা ঠিক মতো থাকে না, রিক্সায় উঠতে পারে না, সিএনজি নিতে পারে না, ওই হাঁটাহাঁটির কারণে ওই চেহারাটা নষ্ট হয়ে যায়। এর মাঝে মনে করেন একটা অনুষ্ঠানে গেছি, এখন একটা বাচ্চা পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে অনেকক্ষণ ধরে। ওই বাচ্চার বাবাকে বলতেছি, এই যে যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে অনুষ্ঠানের ভিতর, এই অনুষ্ঠানটা নষ্ট করবেন আপনারা, কান্নাকাটি কেন করতেছে একটু চুবাইতে পারেন না? ওই ভাই আর কিছু বললেন না, ওর আম্মা যে মেকআপ নিয়ে আসছে, ওর আম্মারও চিনতে পারতেছে না, সেই কারণে আসলে ও কান্নাকাটি করতেছে। এই যে মনে করেন অতিরিক্ত যখন মেকআপ হয়ে যায়, সেই সময় আমি একটু ডার্ক করার জন্য মনে করেন যে একটু কমায় দেওয়ার জন্য তাদেরকে মেকআপের অফার দিয়ে দিই, বুঝতে পারেন? এছাড়াও আরো একটা ব্যাপার আছে, আরো বর্তমান তো আসলে ফোনের যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে অনেক মানুষ অন্যের ছবি দিয়ে মনে করেন প্রেম করে, এখন হঠাৎ তার সঙ্গে দেখা করবে, এই দেখা করতে গেলেই মনে করেন যে ঝামেলায় পড়ে যায়, যে আমার ওই চেহারার সাথে এই চেহারার তো মিল না।
তখন তাদের কাছে যাই বলি যে আপা আপনার কি সমস্যা, উনি আমাকে খুলে বলে, আমি তখন বলি আপনার ওই ফেসবুকের ছবিটা দেন, আমি একদম A to Z ফুল ফিল ওই রকম করে আপনার মেকআপ করে দিচ্ছে, আপনার চেহারা ওই রকম হয়ে যাবে স্যার। আমি বলছিলাম যে আপনার এখানে অনেকে যে ম্যানেজমেন্ট কিংবা যে ইভেন্ট ফিভেন্ট কি জন্য করেন স্যার, আমি তো বুঝি না। এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি ওই বাইরের মেকআপম্যান না নেন, আমাকে নিতেন, তাহলে মনে করেন আপনার জন্য একেবারে চিপ রেটে মনে করেন যে যখন আবার প্রয়োজন হবে আমি অবশ্যই তোমাকে ডাকবো, আর সামনে বড় বড় ইভেন্ট আছে আমার, আমি তোমাকে ডাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন স্যার। আচ্ছা। আমার ব্যবসাটা কেমন? একদম A1 আমার কোনো টেনশন না, এবার আর কোনো Thank you, sir. আল্লাহ হাফেজ। I love you, double হাফেজ। حبيبي 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 وين هاي حبيبي حبيبي কোন বিবি? কার বিবি? أنا من بنغلاديش أنا اسمي بقاس كيف حالك حبيبي তুমি আমাদের ওই বাড়িওয়ালার ওই ভাদাইমা শালা না? বাড়িওয়ালার শালা, তবে ভাদাম্মা শালা না। তাহলে আপনি যে শালাকে মনে করেছেন, আমি হলাম তার ভাই, যমজ ভাই। আমি দীর্ঘদিন যাবৎ দুবাই শহরে ছিলাম। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলাম। এখন নিজেই ব্যবসা চালু করেছি। কি ব্যবসা? ব্যবসার ধরনটা কি একটু শুনি। হ্যাঁ জনাব, আমি অনেকগুলি ফ্রি ভিসা ও দেশ থেকে নিয়ে এসেছি। এখন প্যাসেঞ্জার খুঁজছি। প্যাসেঞ্জার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনার এই যে প্রতিষ্ঠানটা, এই যে জায়গাটা, এখানে কি কাজ হয় আমাকে একটু বলবে? এখানে চলচ্চিত্র প্রযোজনা হয়, Yes. আমি পরিচালনা করি, আর পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অনেক ভালো অনেক ভালো। আমাকে তো জনাব আপনারই প্রয়োজন। নাকি? তাই? ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আপনার অনেক অনুষ্ঠান হয়, গান বাজনা হয়। জি, জি। আমি তো জনাব দুবাইতে দেখেছি কি? অনেক অনুষ্ঠান হয়, লাখ লাখ লোক হয়। আসল লোকের সাথে কিছু নকল লোকও ঢুকে যায়। আপনি এরকম কিছু করলেন, ব্যবসা হলো, সমস্যা কি? মানে আমি একটু কথা বলতে চাই আপনাকে যে আমি আসলে এই ধরনের ব্যবসা করি না। আমার আসল কথা এটা না। ও। আসল কথা হয়েছে আমার দুলাভাই, হ্যাঁ। তাকে আমি দুবাই নিয়ে যাব। কি পয়সা আরে আবার কি হলো আপনার? পাপের শাস্তি, হ্যাঁ, পাপের শাস্তি গেছে না? হ্যাঁ। ওই যে দুই বউতে বুঝলেন হ্যাঁ। ঝগড়া করতে ছিল, হ্যাঁ, হ্যাঁ। এমন ঝগড়া ওই যে হ্যাঁ। ওই যে সাপে আর বেজিতে যেমতে করে না, এমতে এমতে এমতে। আমি ভালো মানুষ হয়ে এগো কাছে গেছি, যাই করছি যে ঝগড়া করে না, আর যাই কই দুইজনে মিলে তিল গুছি তারপর চটকালা মারা শুরু করছে। আমি দিচ্ছি লোড দেওয়ার লগে লগে বেলুন, রুটি বানানোর বেলুন আছে না, ওইটা ছুঁড়ে মারছে। আচ্ছা। আচ্ছা, ওইটা কানের পাশ দিয়ে গেছে, বেঁচে গেছি বেঁচে গেছি। আর একজন কি করছে, ওই যে পিরিটা আছে না, হেডে মারছে, মারছে, হ্যাঁ। হেডে তোর চাকতের মতো ঘুরতে ঘুরতে মনে করে না, আরে আরে চেক চেক আছে রে আরে, পাপের আসলে শাস্তি অনেক বড় শাস্তি রে। ভাই। চেনেন নাকি? এইভাবে তো চলে না, না। আপনি একটা উপায় বের করেন। মুশকিলে মানে কোনো সমস্যা নাই। আপনি আমার সাথে দুবাই শহরে চলেন, সেখানে গেলে আপনি সুখে দুঃখে শান্তিতে বসবাস করবেন। ওখানে একসাথে দুটি তিনটি না, চারটি বউ লালন পালন করা যায়। কেউ কারোর সাথে কোনো গন্ডগোল করে না, মারামারি করে না। আমার বাদাম সালানা হ্যাঁ। নতুন বেশ ধরছে। একটু কারেকশন আছে এখানে। আমি কিন্তু সেই শালা নই। আপনি যার কথা বলছেন সে হচ্ছে আক্কাস, আর আমি তার যমজ ভাই বাক্কাস। ওই যে অনেক সিনেমাতে আপনারা দেখেছেন না, অনেক সিনেমা উনি আপনারা এরকম বানাইছেন। তৈরি করেন না, যে ছোটবেলায় এই যে মেলা দেখতে যায়, মেলা দেখতে গিয়ে এক ভাই আরেক ভাইকে হারিয়ে ফেলে, অনেকদিন পর দুই ভাইয়ের মিলন হয়। আমাদের কেসটা অনেকটা আবে নতুন দান্দাবাজি শুরু করছো, আমি এটাই বলেছি। নতুন দান্দাবাজি। একদম। ফোন ওই বিসা মিসা আছে নাকি আমার পাঠাইতে, আমি যামগা, এখানে থাকুম না, খরচা মতো গেলাম ক। কি বলেন দুলা ভাই, খরচাপাতির কোনো চিন্তাই করবেন না। ভিসার দাম তো 6 লাখ 7 লাখ 8 লাখ। তবে আমি আমার কোম্পানি প্রচারের জন্য মাত্র 1 লক্ষ টাকায় আমার ভিসাটাকে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু আপনি তো দুলা ভাই, আপনার জন্য অনলি ফর 50,000, মানে মাত্র 50,000 টাকা। বাট একটাই কথা, এই মুহূর্তে আমাকে 5,000 টাকা হ্যাঁ, আপনাকে দিতে এই হবে, আসল মামলা কারণ আছে। ওটা হচ্ছে যে বুকিং।
ওই 5,000 টাকাতে ভিসাটাকে যদি আপনি বুকিং না করেন তাহলে আপনার মতো আরো 50 জন দুলাভাই না আরো 50 জন মানুষ দাঁড়িয়ে আছে ওই ভিসাটা নেওয়ার জন্য, কাড়াকাড়ি লেগে গেছে। হ্যাঁ বুঝছি, এই যে আরবি ড্রেসটা যে ভাড়া করছোস এই টাকা দেস না, এটা বাকি রয়েছে। ওই টাকা যদি না দেস তাহলে তো পিতৃ খাবি। কথাটা মোটেও ঠিক না। আমি মূলত আপনাকে এসেছি দুবাই শহরে আপনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এক কাম কর, আমার দুবাইতে যাওয়ার কাম নাই, তোর বোনরে পাঠাই দে। কিন্তু দুলাভাই, বোনকে নিয়ে যেতে গেলেও তো কিছু খরচাপাতির ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে দিমুনে, খরচ যা লাগে দিমুনে, তুই তোর বোনরে নিয়ে বাড়ি যা। আমার তো জীবন শেষ বেটা, তুই আর তোর বোনে জ্বালাইতে জ্বালাইতে শেষ করছ। আর একজন আছে 2 বাচ্চা লয়া, আবার হালিয়া হয়ে পড়ছে। আমার তো বাঁচানোর কোনো উপায় দেখতেছি না। ওইখানে এত আওয়াজ করতেছে কে? কথা বলে কে? বর্রাকাতির হাড়ের ভিতরে অনেক গরম এসে গেছে। আয় পড়ছে, খাইছে আমার কুল্লু খালাস নাই, শেষ। সব শেষ। কিসের আওয়াজ? বর্রাকাতির হাড় হ্যাঁ? কুল্লি কে খালাস বাড়িতে এত জ্ঞান কুল্লি খালাস। দাদা কালু সর্দারের এই মাত্র আওয়াজ পেলাম। হ্যাঁ, মানে- কালু সর্দার কই? ছিল ওই একজন অ্যারাবিয়ান, তার শালা এসেছিল, তার সাথে চলে গেছে। অ্যারাবিয়ান শালা? তাহলে কি আবার আরব দেশ আরেকটা বিয়ে করছে? আরে না না, ওটা না, আমি বলি আপনাকে, আমার কাছে একটা সন্দেহ হয়েছিল। এটা হচ্ছে কি, ওই যে তৃতীয় পক্ষের যে একটা ভাদাইমা শালা আছে না, ওই বাটাই অ্যারাবিয়ান শালা হিসেবে সেজে আসছিল। আচ্ছা আমরা আপা একটা কথা বলি আপনাকে, এই যে এত ঝক্কি ঝামেলা, এত ঝগড়াঝাটি, তো তৃতীয় পক্ষের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেন না, অসুবিধার তো কিছু নেই, ঝামেলা মিটাই ফেলেন। আরে ভাই, আমি তো কোনো ঝামেলা করতে চাই নাই। আমার ছোট ছোট বাচ্চা, এদের একটু ভরণ পোষণ লাগে। আর কালু সর্দার জানেন তো, একটার পর একটা বিয়ে করতেছে। খুব খারাপ। আর ওদের যদি ভরণ পোষণ না দেয়, এরা এতিমের মতন কোথায় যাবে? সেটাও ঠিক দাদা, কথা, কারণ আমি কালু সদরকে কিন্তু এটা বুঝিয়ে বলছি। আমার এই ঝামেলা জাতি বাহ, আমার এটা তো করতে তাহলে খুব ইচ্ছা নাই সুন্দর দাদা। কথা। কালু সর্দার, এই কালু সর্দার, গেল, দুলাভাই। সুন্দর করে নিয়ে আসলাম সামকু। কি ব্যাপার? এই দাঁড়ায় আছিস কেন? দাঁড়ায় আছিস কেন? শুরু করে দে। আরে তাই তো দেখতেছি, সেই জায়গাতে রীতিমতো মানে কবজা করে বসতে বসতে ওর অফিসে এসে দাদারও ম্যানেজ করতেছে। এই চুপ, এভাবে কথা বলবা না। এই এভাবে কথা বলে কিভাবে কথা বলো? একেবারে কিন্তু এখন দেখা যাবে যে একেবারে নিন্দা করে। এক মিনিট, এই যে আপনাদের একটু বলি ভাই, আমার এটা একটা অফিস তো না, এখানে লোকজন আসবে, আমার গেস্ট ফেস্ট আসবে, তো আপনারা যদি এরকম করেন আমার তো অফিস চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। দাদা দাদা অফিস বাদ দে। অফিস কিসের? হ্যাঁ, এটা হচ্ছে গিয়া আমার বাড়ি, আমার যা খুশি আমি তা করব, কোমর বেঁধে ঝগড়া করব, নাচবো, গাইবো, যা খুশি তা করব। আপনার কে? হ্যাঁ, আপনার কে ভাড়াটিয়া? দেখেন, আমি আপনারে বলতেছি, জি। এই বাড়িটা কিন্তু আমাদের, জি। তাই না? জি। ওই মহিলা আপনারে বলতেছে কি এই বাড়ি ওর। দাদা, এই বাড়ি কিন্তু আমার সন্তানের বাপের। ওনারে বলেন চুপ থাকতে। চুপ। কোনদিন এই পৃথিবীতে এই মনে প্রথম শুনতেছি যে কোন ছাড়া বউ এসে বলে যে বাড়িটা আমার। বেয়াদব মহিলা তো দেখান। এই চুপ করো। বেশি না কথা বলবে না। একদম বেশি না, তুমি সাহস হয়ে গেছে। আপনি চুপ করে থাকেন। এ বাপ 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 বাপ, এই ঝগড়া আমার মনে হয় এত সহজে থামবার না, আমার একটু সময় লাগবে এই ঝগড়াটা থামানোর। আমি একটু স্যার, হ্যাঁ কি, আমি যথারীতি ফেড আপ হয়ে এই যাচ্ছি। আমিও ফেড আপ। হ্যাঁ বলো, এখন তোমার ফেড আপের কারণ বলো। স্যার কি করব বলেন, হ্যাঁ। 2 জন লোক এসেছে হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা। আমি বলছি আপনার নাম কি, ঠিকানা কি বলে বলুন। না। আমি আচ্ছা, আমি স্যারের একটা কাছে জিনিস যাই। বুঝি না, এই অফিসে যারাই আসে যদি নাম ঠিকানা জিজ্ঞেস করা হয় কেউ বলে না কেন? স্যার একই কথা বলে যে আপনার পূর্ব পরিচিত। আমি কি করব স্যার? এখন স্যার আপনার অনুমতি না নিয়ে আমি একটা পানিশমেন্ট দিয়ে দিয়েছি। কিরকম? অলরেডি 1 ঘন্টা বসিয়ে রেখেছি। চা দাও নাই তাই তো? কিচ্ছু দিন। বাহ, ভেরি গুড, ঠিক আছে। এখনো বলে না স্যার নাম ঠিকানা। এখনো বলে না? স্যার। আচ্ছা আমি বের করছি ওদের নাম তাহলে ঠিকানা। কি আরো 2 ঘন্টা না পানিশমেন্ট? না না না, ধুর, এটা আবার বেশি হয়ে যায়। দেখি না, এমনও তো হতে পারে আমার পরিচিত কেউ, ওদেরকে তুমি নিয়ে আসো, দেখি আমি একটু কথা বলি। ওকে স্যার। আরে নমস্কার দাদা। শাহজাদার সাইফুল তো বলবে না, ও এতবার জিজ্ঞেস করলো নাকি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমরা বলো নাই না? আমরা তো ভেবেছি যে আপনাকে এসে আমরা সারপ্রাইজ দেবো। ও আচ্ছা, আমি বুঝে কিন্তু গেছি। আতিথেয়তাতে দাদা খুব কষ্ট পেলাম। আর আমি তো চা দেইনি। আর আমি তো তর্ক করে কুলেই উঠতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, সুন্দরী মনে করে মাফ করে দাও। তোমরা তো আবার সুন্দরীদেরকে এমনি একটু পছন্দও করো, তাই না? মাফ করে দাও। আমরা কিন্তু এই জন্যই রেখেছেন, বুঝতে পেরেছি যারা মেজাজ গরম করে আসবে সুন্দর থেকে ঠান্ডা হয়ে যাবে। বাহ, বাহ, খুব ভালো। তুমি বসো, তুমি তাহলে কাজগুলো করো, আমি একটু ওদের সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? ওকে, আসো আসো। কি অবস্থা বলো, কতদিন পরে? সাইফুল, কি খবর? শাহজাদা, বল। দাদা একদম নতুন অফিস না, একদম fit একদম নতুন অফিস নিলাম, ভালো হয়েছে তোমরা আসছো, আমিও খুশি হলাম। মাঝে মধ্যে এখানে আসলে একটু গল্প টল্প হবে, আমাদের আড্ডা টাড্ডা হবে। অফিসও ফিটফাট, সব সেক্রেটারিও ফিটফাট, একদম সব। তোমার পছন্দ হয়েছে তো না? ফ্রুটসও আছে।
আচ্ছা এখন বলো, গল্প বলো আমাকে। অনেক দিন তোমাদের সাথে কথা হয় না, জোক টোক মারা হয় না, দুই একটা জোক টোকই না হয় শোনাও একটু তারপর মজার সাইফুল আড্ডা। ভাই হ্যাঁ সিনিয়র দিয়ে তোমাদের মানে তোমাদেরকে দেখার পর ওই লোভ আমি সামলাইতে পারি না আর কি। হ্যাঁ না আমি শুনছিলাম আপনি মনে হয় করোনা নিয়ে কথা বলছিলেন না, মানে দীর্ঘদিন আমরা এই ধকল কাটায় উঠছি, প্লাস আবার মনে হয় ধাক্কার দিকে যাচ্ছি। যাচ্ছি তো অফিসে এক কলিগ আরেক কলিগকে বলতেছে যে আমরা দীর্ঘদিন কিন্তু মাস্ক পরতেছি না, এটা তো করোনা যদি চলেও যায় আমাদের টানা 2 মাস মাস্কটা মাথার পিছন দিয়ে পড়তে হবে। পিছন দিক দিয়ে। হ্যাঁ, কেন কান দুটারে সঠিক জায়গা মতো ফিরে আনার জন্য। এই করোনার মধ্যে সাইফুল ভাই মানে উনি চেষ্টা করছেন যে একটা বিজনেস কিংবা একটা কোনো একটা অফিস দাঁড় করানোর জন্য, তো অফিস টফিস বেশ খুলছে। আচ্ছা উনি সেক্রেটারি রাখছে, নিজেও মানে খুব ভাবচকনে ডেস্ক টেস্ক সাজা বসছে। এখন সাইফুল ভাই কিন্তু আবার একটু কম্পিউটারে অদক্ষ মানুষ। আচ্ছা তো উনি এরকম একটা কম্পিউটার কিনছে, হ্যাঁ কিন্তু সমস্যা হলো এই কম্পিউটার পাসওয়ার্ড উনি বারবার ভুলে যায়। আচ্ছা শেষে যা কম্পিউটার পাসওয়ার্ড রাখছে ইনকারেক্ট। এখন ভুলে গেলে কম্পিউটার নিজে মনে করা যায় ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। কম্পিউটার নিয়ে বলে তো আমার একটা মনে পড়লো, এরকম অফিসে নতুন কর্মচারী নেওয়া হয়েছে আর কি। তো কর্মচারী নিয়োগ দিছে, ওই কর্মচারী কম্পিউটারের সামনে সারাদিন কাটাই দিছে। তো বসও খুব খুশি, মানে ভালো লোকটাই নেওয়া হয়েছে। তো পরের দিন বলছে বাহ আপনাকে দেখলাম কালকে অনেক কাজ করলেন, সারাদিন কাটাইছেন। কম্পিউটারের সামনে বসে দেখি কিবোর্ডের প্রত্যেকটা অক্ষর উল্টাপাল্টা লাগানো, খুইলে সব সিরিয়াল করে তারপরে আমার এক বুড়া চাচা, বয়স প্রায় 65-70 হবে, তাল গাছ থেকে পড়ে যায়, পা গেছে মস্কায়। ডাক্তার দেখতে আসতে এসে দেখে বলছে হ্যাঁ পা তো মস্কাইছে, রেস্ট করতে পারে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। তো ওষুধ লিখে চলে গেছে, ছেলে গেছে ওষুধ আনতে, ফিরে এসে ডাক্তারের সাথে রাগে এই মিয়া আপনি কি ফাইজলামি পাইছেন? আমার বাবা গাছ থেকে পড়ে গেছে, পড়ে তো পা মস্কাই গেছে, ব্যথা পাইছে, আপনি ব্যথার ওষুধ দেবেন, ইনজেকশন দেবেন, আপনি কৃমির ওষুধ দিচ্ছেন কেন? দেখেন আমরা ট্রিটমেন্ট করি একদম গোড়া থেকে, এই 60-70 বছর বয়সে কৃমি না কামড়ালে গেল তাল গাছে ওঠার কথা না। আমি একটু বলি, তো একটা লোককে বলেছে ডক্টর, যে পেশেন্ট যে বলেছে যে ভাই আমার এই যে প্রেসক্রিপশনটা এটা ফলো করবেন। বলে ওকে ফাইন, ঠিক আছে ডক্টর। তো 2 দিন পরে ওই পেশেন্ট ল্যাংড়াতে আসছে, একটা পা ভাঙা। তো বলে কি ব্যাপার, আপনাকে দিলাম পেটের অসুখ, আপনার পা ভেঙে গেল, ঘটনা কি বুঝলাম না তো। বলে আপনি কি বলছিলেন? আমি বলেছিলাম যে আমার প্রেসক্রিপশনটা ফলো করতে। এইটা করতে গিয়ে পাটা ভাঙছে, দোতলা ছিলাম, নিচে পড়ে গেছে, ফলো করতে গিয়ে পা ভেঙে গেছে। আপনার কথা শুনে এটা মনে পড়লো, ডাক্তারের চেম্বারে অফিসের মধ্যে আসছে এলো দাঁত ফেলার জন্য। ডাক্তার বলছে হা করেন, করলো, আরো হা করেন, করলো, আরো হা করেন, করলো, আরো হা করেন। দৌড় মিয়া, আপনি কেমন মুখের ভিতরে বসে দাঁত ফেলবেন নাকি? জায়গা বানায়। আমাদের কিন্তু প্রথমে আপনার পিএস যিনি, জি, চা তো দেয় নাই, বারবার নাম জিজ্ঞাসা করছে, মানে নাম না বললে চা দিবে না। ওকে আমি এমনি বলে রেখেছিলাম, অনেকে আসে তো এখানে। যাই হোক, চায়ের কথা শুনে একটা কথা মনে পড়লো, অফিসে কিন্তু চা জিনিসটা খুব চলে। আসছে গেস্ট আসছে, চা দেন, এসছে চা দেন। তো অফিসের বস বলছে এই দপ্তরি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। তো দপ্তরি চা নিয়ে আসছে, চা যখন দিতে যাবে দেখছে চায়ের মধ্যে একটা আঙ্গুল চুবাই রাখছে। অফিসের বসের তো মেজাজ খারাপ, এই তুই আমার চা দিতে এসেছিস, এই চায়ের মধ্যে আঙ্গুল চুবাই রাখছিস কিছু নেই। স্যার আর কয়েন না স্যার, আমার এই হাতে স্যার একটু একটা ছোট্ট একটা ফোড়ার মতো হয়েছে, তো ডাক্তার বলছে একটু গরম জায়গায় বা গরম কোন স্থানে রেখে দিলে স্বস্তি পাওয়া যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এই জন্য চায়ের মধ্যে রাখছে। আরে শয়তান, তো এটা যখন রাখছিস এখানে না রেখে তো নিজেরই বগলের মধ্যে রাখতে পারিস না? স্যার এই চায়ের কাপে রাখার আগে ওখানেই ছিল। হয় না ওই যে আমরা যে হাত দেখাই, ভাগ্য গণনা করি, আমাদের খুব আগ্রহ থাকে যে আমাদের ভবিষ্যতে কি আছে। তো এক রাস্তার ধারে এক লোক এরকম হাতটা দেখে অনেকের মতোই, তোর কাছে একজন গেছে, আগ্রহী একজন, যে ভাই আমার হাতটা একটু দেখে বলেন আমার কি হবে জীবনে। তো অনেকক্ষণ টেপে হাত, টিপে কিছু বলেন না, বলে বহুতক্ষণ তো টেপলেন, এবার কিছু একটা বলেন। তো উনি একটা কথাই বলল, তোমার জীবনে অনেক উত্থান পতন হবে। পরবর্তীকালে ওই ভবিষ্যৎবাণীটা ফলেছিল, কারণ ওই লোক পরবর্তী জীবনে লিফটম্যান হয়েছিল। অফিস কেরানি রাখছে, তো শেষে দেখে যে প্রথম দিন অফিসের ফাইল পত্র দিয়ে বিধিকিচ্ছির অবস্থা। তো যা বলছে স্যার আমার একটা স্যার কথা আছে। হ্যাঁ বলো কি বলবা? বলছে স্যার অফিস তো খুলছেন অনেক দিন, তো দেখলাম এখানে প্রায় 10-15 বছরের পুরাতন ফাইল আছে। তো স্যার ওই 15 বছরের পুরাতন যেগুলো ফাইল আছে ওইগুলো যদি ফেলে দেই স্যার, তাহলে তো মনে কোনো সমস্যা হবে না, নতুন ফাইলগুলো রাখি। চলো বলছে হ্যাঁ তুমি 15 বছরের পুরাতন যেগুলো ফাইল আছে সেগুলো ফেলে দিতে পারো, কিন্তু তার আগে সিকিউরিটি হিসেবে প্রত্যেকটা ফাইলের 3 কপি করে সত্যায়িত কপি রেখে দিবে। আমি চাই যে তোমাদের জীবনে উত্থানই ঘটুক, তোমরা অনেক ভালো করছো, আগামীতে আরো ভালো হোক, এবং পাশাপাশি এরকম মাঝে মাঝে এসো আমার অফিসে, একটু এরকম ফান আড্ডা হবে, ভালো লাগবে। আজকে ঘুরতে এসেছি, ইনশাআল্লাহ এর পরে ব্যবসায়িক কাজে আসবো। নিশ্চয়ই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাইফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের প্রিয় রসিক রাজ সাইফুল এবং রসিক রাজ শাহজাদার কিছু পারফরমেন্স এবং কিছু জোক, যেগুলো আমারও খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। কিছু ফুল লাগবে স্যার। আমাদের সামনে প্রোগ্রামে সবকিছু আমি ওকে করে ফেলেছি। তাই? জি স্যার। যেমন স্যার লাইট ওকে করেছি, লাইট ওকে আছে, ক্যামেরা আমি কল দিয়ে কনফার্ম করে বাহ ফেলেছি। ভেরি গুড। আর স্যার ওই প্রোগ্রামে তো আমাদের কিছু ফুল টুল লাগবে, আচ্ছা সেগুলো তো ডেকোরেশনের ব্যাপার। জি স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে পারফর্মার আছে এবং আমাদের যে আইটেমগুলো আছে জি স্যার। সেগুলো কি হবে, ওটা নিয়ে আমাদেরকে একটু বসতে হবে যে জি স্যার। আমরা যাদেরকে ঠিক করেছি তাদের বাইরে নতুন কিছু দেয়া যায় কিনা। যেমন আমাদের কিছুক্ষণ আগে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা এসেছিল, ওদেরকেও যদি ইনক্লুড করে দেওয়া হয়, জি স্যার। তাই না? আইডিয়াটা খুব ভালো। এটা ভালো না? জি স্যার। একটা স্ট্যান্ড আপ কমেডি হলে ভালো হয়। জি স্যার। আর পাশাপাশি ড্যান্সের ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ। আর দেখো যে সিঙ্গার যে আমরা তো একটি মেল একটা ফিমেল নিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গাটা কোনো একটা ব্যান্ড যদি ইনক্লুড করা যায়, মানে একটা ব্যান্ডও থাকলো তাহলে ভালো হবে, স্যার খুবই ভালো তাই হয়, না? খুবই ভালো। একটু idea। বাজেটটা বেড়ে যায়, কিন্তু আমার মনে হয় আমি ম্যানেজ করে ফেলতে পারবো। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওই যে আমি একটা আমাদের এই নেক্সট ইভেন্টের জন্য যে একটা ড্যান্স পারফরমেন্সের কথা বলেছিলাম, যে সরোয়ার শাকিল, ওনাকে বলেছিলাম, আমি একটা গানও দিয়ে দিয়েছি জি স্যার। যে ওটা মানে প্র্যাকটিস করে যেন আসে। জি স্যার। তো ওদের সাথে একটু কথা বলো আজকে যেন আসে, আমাকে একটু দেখিয়ে দিয়ে যায় নাচটা। ওকে স্যার, আমি ঠিক কল আছে, দিচ্ছি হ্যাঁ। আজকে যেন আসে। ঠিক আছে। আর কিছু? ওহ স্যার, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলেই আবার গেছি। কি? স্যার একজন বিসিএস ক্যাডার এসেছেন। কে? বিসিএস ক্যাডার? বিসিএস ক্যাডার স্যার। কোথায়? স্যার আমি বসিয়ে রেখেছি ওই আমার টেবিলে। এখানে? জি স্যার। কার সাথে দেখা করবে? স্যার আপনার সঙ্গে দেখা করবে বললো। বিসিএস ক্যাডার আমার সাথে দেখা করবে? জি স্যার, আমি নাম জিজ্ঞেস করলাম তো বললো যে বিসিএস ক্যাডার। BCS তো ক্যাডার। যেহেতু এত বড় অফিসার, হ্যাঁ, হ্যাঁ। আমি আর আচ্ছা, নামটাম জিজ্ঞেস না করিনি অসুবিধা স্যার। নেই, তাহলে ওনাকে নিয়ে আসো। জি স্যার, এখনই সসম্মানে নিয়ে নিয়ে আসি আসো, স্যার। হ্যাঁ। স্যার আমার মনে হয় অনেক বড় কাজ পাবো বাহ স্যার। ভেরি গুড, চলো চলো নিয়ে স্যার, আসো। দ্রুত নিয়ে আমি আসি। অপেক্ষা করছি। ওকে স্যার। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে তুমি যাও, ওই কাজগুলো করো, আমি একটু ওনার সাথে কথা বলি। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে। এদিকে আসেন। আচ্ছা আপনি মানে তুমি ওই যে ফ্লোরা, মানে ওই যে ফুলি, ফুলি ফুলি। ও যে আমার সেক্রেটারি হয়েছিল, তুমি তো নিয়ে আসলা যশোর থেকে। জি স্যার। তারপরে কি হলো, তোমারও খবর নাই, ফুলিরও খবর নাই, বুঝলাম না তো আমি কিছু। স্যার হ্যাঁ ওই ফুলির বাবা একটা মিথ্যে কথা কইলো, কইয়া ফুলিরে আমার সাথে নিয়ে বাড়ি নিয়ে গেল। আচ্ছা। যার পরে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিয়েছে। একটা জিনিস আমার কনফিউশনে আছে, তুমি ছিলে পিএইচডি, জি স্যার। মানে পায়ে হেঁটে ঢাকা, তো সেখান থেকে তুমি এখন বিসিএস কবে পাশ করলে, কবে পরীক্ষা দিলে, কোন ডিপার্টমেন্টে আছো? ওই আপনার উদ্দেশ্যে আসবো দেখে হ্যাঁ। ওই বাইরে আসলাম, একটা বাসে চাইপে সরাসরি আপনার কাছে এসে নামলাম। ও তাই হচ্ছে হ্যাঁ। বিসিএস, হ্যাঁ। মানে বাসে চাইপে সরাসরি। বাহ, 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 বাহ। তো সরাসরি যে চলে আসলে, তো কি কারণে আসছো, উদ্দেশ্য কি? স্যার হ্যাঁ এখন দিনকালটাও তো ভালো যাচ্ছে না স্যার। মাঝে ভালো ছিলাম স্যার, আচ্ছা। এমবিবিসি ছিলাম, হ্যাঁ। কিন্তু কপালের ফের স্যার। এমবিবিএস তো জানি, এমবিবিসিটা কি? এটাও কি মেডিকেল টার্মের কিছু? এলাকায় ছিলাম, হ্যাঁ। বেকার ছিলাম, কাজকর্ম নেই। এক বড় ভাই সে একটা হাসপাতাল দিছে, আচ্ছা দেওয়ার পরে আমার ওই গায়ে আফরন পরাই ওই ডাক্তারের চেয়ারে বসা দিছে। মনে করেন ভালোই আয় রোজগার চলতেছিল। হঠাৎ করে কি কব স্যার, পুলিশ আসলো, আসি ওই মালিকরে ধরলো, ধরে থানায় নিয়ে গেল। তারপরে জানতে পারলাম যে ও যে ডাক্তার এটা বুয়া, ও পড়াশোনাই করেনি। আর যে হাসপাতাল স্যার, তার কোনো অনুমতিই নেই। হ্যাঁ, এরকম অনেক হয়, এরকম বহু নিদর্শন আছে, এটা আমিও জানি ভালো করে। কিন্তু এমবিবিসিটা কি? মোটামুটি আয় রোজগার ভালো ছিল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাকে হাসপাতালে যারা আসতো, মানে রুগী যে সে তো মারা যেত, আর যে রুগীর সাথে যারা ভালো লোক আসতো তারাও মারা যেত। যেই আসতেছে সেই মারা যাচ্ছে, আমরা কেউ বাঁচাতে পারতেছি না। তাই নিজেই স্যার আমি ডিগ্রিটা দিয়ে দিছি, হ্যাঁ। এমবিবিসি, মানুষ বাঁচানোর ব্যর্থ চেষ্টা। কোথা দিয়ে যে আসে তোমার এগুলো মাথায়? আচ্ছা কিন্তু সব বুঝলাম, সব বুঝেছি, কিন্তু এখানে আগমনের হেতু কি? স্যার হ্যাঁ। সবকিছু চলে গেল, নিরুপায় হয়ে আপনার কাছে আইছি স্যার। আমি কি করব? একটা আমার ব্যবস্থা করেন স্যার। আপনি তো সিনেমা নাটক সবকিছু অনেক একটা ভালো জায়গায় আছেন, আমার একটা সুযোগ দেন স্যার। আমি এই ফাঁকে গ্রামে ছিলাম না, মোটামুটি মনে করেন যাত্রায় এক্সপার্ট হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ স্যার। আপনি যদি আমার এই প্রতিভা একটু দেখেন হ্যাঁ, স্যার। আমি একটু দেখতে চাই, তুমি একটু দেখাও আমাকে। স্যার হ্যাঁ। যে যাত্রাটা করলাম, হ্যাঁ। যাত্রার রাজা হ্যাঁ। প্রথমে এসে বলছে, সেনাপতি সেনাপতি কোথায় তুমি? আমার রাজ্যের লোকজন কাউকে দেখছি না, আমি কি অবস্থায় কি করব?
সেনাপতি তো কিছু অংশ পড়ছে ড্রেস, কিছু অংশ পরে নাই, ছুটে এসে আবার পেছনে ঢুকে গেছে। দেখছে মহারাজ মহারাজ এখনো ড্রেস পরা হয়নি, আমার কাছে তলোয়ার নাই, আমি একটু পরে আসতেছি, আপনি চালাই নেন। রাজা তো অস্থির, কি হবে? রানী পেছন ঘর দিয়ে এসে বলতেছে, মহারাজ মহারাজ আমাদের কি হবে মহারাজ? শুনছি বরখিরা বলে আমাদেরকে আমাদের রাজ্য দখল করে নেবে, আমাদের কি হবে মহারাজ? রাজা বলছে, রানী এই রাজ্যে যখন আমি রাজা আছি একটা মানুষও নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, তুমি টেনশন করো না। যে প্রম্পটার ছিল নিচে বসে কই দিত, ওই ডায়লগ শুনে শুনে আমরা করতাম। এ কয় কি, মহারাজ মহারাজ এই ডায়লগ এখন না পড়ে। আমি কই ফেলেছি, মহারাজ মহারাজ এই ডায়লগ এখন না পড়ে। যখন দেখতেছে আমার পা উল্টো পাল্টা হয়ে গেছে, ওদিকে বিবেক ছুটে আসে বলছে, ওরে দে দে পালে তুলে দে, ও তুই দেরি করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বর্তমান বাংলাদেশে যাত্রা উঠে যাচ্ছে। আপনি যদি আপনার এই ইভেন্ট ম্যানেজমেন্টে এই যাত্রা শিল্পটারে যদি একটা জায়গা দেন, আর আমার মতো এরকম প্রতিভাবান মানুষকে যদি একটু সুযোগ দেন স্যার। স্যার গো এক মিনিট, ঠিক আছে, এটা বলছি। প্রথমত যে ওই যে গানটা গিয়েছিলেন না যাত্রাতে, দে দে পাল তুলে দে, ওটা না দিয়ে যদি ওটা বলতেন যে দে দে পর্দা নামায়ে দে, হ্যাঁ, আর হেলা করিস না, ওটা হলে আরো ভালো হতো। যাই হোক, আমি চেষ্টা করব। খুব সুন্দর হয়েছে তোমার যাত্রাপালা, আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করব আমাদের ইভেন্টে কোনো একটা জায়গা যদি ঢুকিয়ে দেওয়া যায় ভালো হবে। স্যার একটু আমার, হ্যাঁ অবশ্যই, দোয়া রইল। জি দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। কোন দিকে তাকাবি না, সেইটাই মনে কর পাঁচ রাইয়া গোডা কেন মাইরে শেষ করে দিবি। এক মিনিট কি মারেন কেন ভাই? দাদু আপনি ভয় পান কেন? মোরা কি মারামারি করতে? তোমরা ভয় দেখাও কেন? ভয় লাগে না? না দাদু, মোরা তো মারামারি করতে আসি না। মোরা হইলাম ফিল্মের ফাইট ডিরেক্টর, মুই হইলাম ফাইট ডিরেক্টর, ও হইলো মোর ডামি ম্যান। ওই যে নায়ক নায়িকারা যেটা পারে না উল্টাই পাল্টে ও করে দেয়। না সিনেমা বানান না, সেখানে ফাইট ডিরেক্টর লাগবে না, সেই ফাইট ডিরেক্টরের জন্য মুই আসছি। ও সেইটা বলো, কিন্তু একটা তো দুঃখের সংবাদ আছে। হ্যাঁ, সেটা হলো আমি তো এখন সিনেমা কম বানাই, আমি বরং এখন ইভেন্টের কাজ বেশি করি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছি নতুন। ইভেন্টের ভিতরে তো আপনি মগর দিয়ে 6টা কাম করাইতে পারবেন। 6টা কাজ হয়? কি বলো? অনেক ইভেন্টের মধ্যে কাউ লাগে না। এই কাউরের মধ্যে থেকে শেষে কেন সব আউলে জলই বানাই সোজা বানায় লাই। কিন্তু মানুষের যে মৌলিক যে 5টা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, মানে মারামারি করে এই সমস্যাগুলো সমাধান বলো কি সবগুলো হয় কিভাবে? আমি একটু বুঝো। যোগাযোগ ব্যবস্থা, তারপরে চিকিৎসা ব্যবস্থা কিভাবে? একটা করে বলবো। প্রথমে আসেন খাদ্যের সমস্যা। আচ্ছা, খাদ্য। মনে করেন আপনি একটা ইভেন্ট করলেন, সেখানে খাদ্যের সমস্যা হয়েছে, শিল্পীরা খাদ্য পাইতে আসে না। এখানে মুই কি করবো, ওই যে কথাই আছে না, তোরে মায়ের খিচুড়ি বানাই দিব, তোরে মায়ের আলু ভর্তা বানাই দিব। অনুষ্ঠানে খাদ্যের সমস্যা হয়, কেউ ধরে মায়ের খিচুড়ি বানাই দিব, খাদ্যের সমস্যা সমাধান। মায়ের ডাইল বানাই দিব, খাদ্যের সমস্যা সমাধান। চিকিৎসাটা একটু বুঝাও। যেসব শিল্পীরা অসুস্থ হয়ে যাবে, ওই যে কথা আছে মায়ের উপরে ওষুধ দিয়ে দিব, চিকিৎসা হয়ে যাবে। তাছাড়া যদি কোনো শিল্পীর দাঁতের সমস্যা হয়, কথায় আছে না, তার এক থাবর মেয়েদের দাঁত উড়াই দিব, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনার সিনেমার মধ্যে ওই যে দেখেন না, ওই গাছের লাগে ঠুয়া খাইলে স্মৃতি চলে যায়, আবার ঠুয়া খাইলে স্মৃতি ফিরে আসে। কোন শিল্পী যদি আপনার শিডিউল দিয়া মানে ভুললে যায়, আসবে না মা ঠুয়া, স্মৃতি ফিরে আসবে। ভালো তো। এরপরে আর বাকিগুলা মনে করেন যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, ধরেন একটা ইভেন্টের মধ্যে শিল্পীরা যাবে, যোগাযোগের ব্যবস্থা আপনার কম নাই, মোরা ফাইট দিয়ে সেটা সমাধান করে দেবো। ফাইট দিয়ে যোগাযোগ ব্যবস্থা সমাধান। অনেকে বলে না, তোরে মায়ের কুয়াত পাঠাই দেবো, তোর 1 লাখ দাম আমার বাড়ি পাঠাই দেবো, 1 লাখ সৌদি পাঠাই দেবো। আপনার শিল্পী মনে করেন এখান থেকে চট্টগ্রাম যাবে প্রোগ্রামে, ব্যবস্থা নাই যাতায়াতের, আমার কাছে পাঠাইবেন, মায়ের চট্টগ্রাম পাঠাই দেবো। বস্ত্রের কি হবে? ওইছে কি মনে করেন শিল্পীরে বস্ত্র দেবেন, মানে পোশাক দেবেন, সংকট, সেখানে মোরা ফাইট দিয়া বস্ত্র সমস্যার সমাধান করুন। কেমনে? ওই যে কথাই আছে না, তোরে মায়ের তুলা তুলা কইরা দিব, তো মনে করেন মোটা গাড়ি একটা ধরে যদি তুলা তুলা কইরা দেই, দেড় 2 মণ তুলা হইবে, সেই তুলাই দা সুতা হইবে, সেই সুতাই দা বস্ত্র হইবে, গেলনি বস্ত্রের সমস্যা সমাধান। আর বাকি আছে বাসস্থান।
কথায় আছে না তোরে মাইরে তক্তা বানাই দিমু বাবা, হ্যাঁ? হ্যাঁ। দুই সাইডে মাইরা যদি তক্তা তক্তা বানাই বানাই, দেন ওই তক্তায় সোফা বানাইবেন হ্যাঁ। খাট বানাইবেন বাবা, বাসা বাবা। বানাইবেন ঘর বানাইবেন বাবা। থাকবে সমস্যার সমাধান হইল একদম না না, আপনাদেরকে কোনো প্রোভাইড আমি করতে পারবো না, মানে আপনি নিতেছেন না কোনো দিনই না। দাদা হন একটা কথা বলি এ দেশে গুণীগর কোনো কদর নাই মানি লোকে মান পায় না না ওস্তাদ। পায় না শোনেন এখানে মোর মূল্যায়ন দিতে পারলেন না কিন্তু মুখে উগান্ডা থেকে ফোন দিয়েছিলে উগান্ডায় মুখে ডাকছে উগান্ডায় মুই চলে যাবো তা যাও উগান্ডায় যাও। এই জন্যই আপনার উন্নত নাই যাও। বুঝছেন যাও। আপনি ফলো ফলো মোরা উগান্ডাই দেব ওস্তাদ। স্যার হ্যাঁ ডান্স ডিরেক্টরকে আমি কল করেছিলাম হ্যাঁ, উনি হ্যাঁ। বললো যে অলরেডি রওনা দিয়ে রওনা দিয়েছে না? আচ্ছা হ্যাঁ, কারণ ওনাদের যে নাচটা, কারণ আমি যে গানের সাথে নাচটা উঠাতে বলেছিলাম ওটা ঠিকমতো পারফেক্ট হলো কিনা, কারণ আমরা নতুন ইভেন্ট কোম্পানি কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ যেন একদম পারফেক্ট হয়, দর্শকরা যারা থাকে তারা যেন দেখে বলে যে না একটা ভালো আয়োজন হয়েছে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। স্যার একটু টেনশনে পড়ে গেছি আবার কি টেনশন? স্যার সিঙ্গার অ্যাডভান্স চাচ্ছে এই সময় অ্যাডভান্স ওদেরকে একটু বুঝে সুঝে দেখো না, বলো যে আমরা অনুষ্ঠানের শুরু মানে যখন স্টেজে উঠবে তার আগেই আমরা অবশ্যই পেমেন্ট করে দেবো, কারণ এটাই রুল। দেখি যদি ম্যানেজ করতে পারি তাহলেই হবে, আমরা তো ওনাদের সাথে তো আর ছিনিমিনি খেলবো না কোনো কিছু নিয়ে। ওকে স্যার ঠিক আছে না? জি স্যার তাহলে তুমি ওটা একটু দেখো প্লিজ। হ্যাঁ Okay, sir. ওকে জি স্যার আচ্ছা ওকে, দেখো এই কাজগুলো দেখো। হ্যাঁ ছিঁড়ে যায় হাত ছিঁড়ে যেত হাত কান ছিঁড়ে যেত তুমি আমার কাছে শুনো ওই ওদিকে এদিকে ছাড়ো এদিকে আমার ছাড়ো না, ছাড়ো না। কি ছাড়ো তোমার কইছি না মহিলারে বাচ্চা সব ধরে দাঁড়াবে কইলাম না ছাড়ো না, ছাড়ো না। কি ছাড়বো আবার ছাড়ো না, দূর ছাড়ো। শুনো না আমি কি কই, শুনো কথা কি হয়েছে? দেন কথা না হইলে কাউকে হ্যাঁ, একটু শোনেন, হইবো? শোনেন, হ্যাঁ, শোনেন। শুনো এই যে এত বড় একখান বাড়ি আছে, হ্যাঁ মেলাগুলো রুম আছে না? আছে আচ্ছা তোমরা মিলে জিলে থাকো না, অসুবিধা কি? মিলা জিলা থাকতে পারবো না এই যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলারে নিয়ে আমি এই বাড়িতে থাকবো আর এগরে রাখা যাবে না তালাক প্রাপ্ত একটা মহিলা বলে যে আমার বাড়ি শুনো আমি হইলাম না তোমার রিয়েল বউ, মানে আমার তো কাবিন নাম আছে, আমার লিগ্যাল আছে এই বাড়িতে থাকার। আমি তোমার আলটিমেটাম দিয়েছিলাম যে এই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ বাড়ি থেকে বের করতে হবে, তুমি কেন এখনো বের করো নাই? কেন আমাকে এখনো যে চেহারাগুলো দেখতে হয় বলো? তোরে বের করো এক্ষুনি বের করো রে এই গো ভাই কাজটা কিন্তু মোটেও ঠিক হইতাছে না। এই মহিলা এই কিছু কইতেছি না বলে সাহস বেশি হইতাছে না? একদম তুই চুপ একদম তুই চুপ একদম তোরা যে এত গিরি থেকে দিলাম কি করলি? তোর বন্ধু এনে রয়েছে, হ্যাঁ কোনো কামই তো করছ না বেটা। হাদা সুগুল আনা চাওয়া মালুম আপনি কোনো চিন্তাই করিবেন না। তো চলতেছে হ্যাঁ ঝুল খাবো হ্যাঁ। আরে সুগুল সুগুল উখতি উখতি কাইফা হালুকা উখতি আনা কয়েস আপনি কেমন আছেন? আমি ভালো আছি উখতি। এই আরবি বেটা কেন এটা? হ্যাঁ কি বলতেছ? বেটা বেটা করে না, এইটা হইতাছে তোমার ভাই আকাশ। কি আকাশ তুই এই লেবাস পরছস কেন? হ্যাঁ বাবু লেশ ইনতা চাওয়া আনা আনা গিরগির মানে তোমরা এই যে বকবক ফকফক করো এই জিনিসটা আমার ভালো লাগতেছে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, চলো আমরা আমাদের গ্রামে ফেরত যাই, কারণ সেখানে ইনতা হালুয়া হাসতুকুলি বিনা পোকা মানে ওখানে আমাদের অনেক বড় পুকুর আছে, সেই পুকুরে মাছ আছে, তারপরে কি হানে কুকু ইস্তেমায় মানে অনেক বড় জমি আছে, সেই জমিতে ধান পান আছে। আমরা এসব ছাড়িয়া আমরা আমাদের গ্রামে চলিয়া যাই, সেটা ভালো হবে। সাহস দিয়ে কথা বলো, এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়ি থাকতে আমি কেন আপনার বাড়ি গিয়ে থাকবো? হ্যাঁ ওর বাড়ি আবার ওর স্বামীর বাড়িতে যাবো না, ওরে অক্ষণি তারাও। আরে বাবা আপনি কোন জায়গায় দাঁড়ায় রইছেন? আপনি তো নাস্তি চলে আইছেন আমার বোনের শ্বশুর বাড়ি, আমার বোনের বাড়ি, আমার বোনের সংসার ভাঙা চলে আইছেন। তোর বোনের বাড়ি, তোর বাড়ি তো না, তোর বোনের শ্বশুর বাড়ি। লেশ তুই ইনতা এরকম করস গিরগির কে লেগা? লেশ ইনতা গিরগির চাওয়া বোনটা তো আমার, বোনটা তো আমার, তাই না? জি শোন আমি দিতাছি আপনার সামনে, তোমরা এই বাড়িতে থাকো, আমি চলে যাচ্ছি। ওই শালা তুই কি থাকবি এই ভেজালের মধ্যে না আমার লগে যাবি? কুল্লে মুশকিলা কুল্লি
মুশকিলা মুশকিলা, এখানে দুনিয়ার সমস্যা। এইখানে থাইকা দুলা ভাই আমি মরমু নাকি? আমি এই দিকেও কথা গুতা বাড়াইস খাইতেছি, নাই। ওই গেলাম। দিকেও গুতা খাইতেছি। যে যাওয়ারে গেল, যাকে নিয়ে ঝগড়া সে গেল, এবং কোথায় গেল? দুবাই গেল গিয়া। এবং দুবাই গিয়ে কি করবে? সে নিশ্চয়ই তার যে স্বভাব, সে আরেকটা বিয়ে করবে। তখন আপনাদের কি হবে? আরো একজন আসবে আরো ভালো মতন, তখন আরাম করে ঝগড়া কইরেন। হ্যাঁ, তার থেকে আমার মনে হয় যে বাসায় যান, শান্তি মতো বসেন, এটা একটা সুরাহা করেন, ওনাকে ফেরত আনার চেষ্টা করেন, এগুলা করেন। তুমি একটু দেখো ভাই, ঠিক আছে? যাও, যান যান, এটা ভালো ভালো আইডিয়া দিয়েছি, এটা দেখেন এরকম করে করেন। হ্যাঁ। চল দেখুন দেখুন চল এইভাবে তো আমাদের কাজে খুব হ্যাম্পার হচ্ছে। কাজই হবে না, হ্যাম্পার তো পরের কথা, অফিস ছেড়ে দিতে হবে বলে মনে হচ্ছে। এই জন্যই আমি একটা সিস্টেমে এদেরকে কিভাবে থামানো যায় আমি সেই চেষ্টা করলাম। আমি কি সারাদিন এগুলা করব না কাজ করব? বলো তুমি কি জন্য আসছো? স্যার আমিও তো টেনশনে একদম শেষ। ও স্যার, আমাদের ডান্স ডিরেক্টর চলে এসেছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, তাহলে তো খুব ভালো হয়। কারণ তাহলে আমরা ওই ডান্সটা দেখে নেই, হ্যাঁ, প্র্যাকটিস করাটা হয়েছে কিনা ঠিক করে স্যার। ওনাদেরকে একটু দেখে নিয়ে আসো, ওকে, ঠিক স্যার। আছে? শাকিল, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, সব ঠিকঠাক? একদম। আচ্ছা, যেই নাচটা তুলতে বলেছিলাম সেটা তোলা হয়েছে তো ঠিক করে? একদম। মুদ্রা টুদ্রা সব ঠিকঠাক আছে তো? একদম পরিপূর্ণভাবে তোলা হয়েছে। তাই যদি না? আপনি চান আমি দেখাতে পারি। না, দেখবো তো বটেই। আর যদি কোনো কারেকশন থাকে সেটা আমি বলে দেবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেই গানটার সাথে তুলতে বলেছিলাম সেটা তুলেছো তো? সেই গানটার হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। একদম পারফেক্ট। আচ্ছা, কিন্তু তোমার তো একা পারফর্ম করার কথা না, আরেকজন মনে হয় তোমার সাথে আছে? আছে আমার সাথে, আছে না? আমার ডান্স পার্টনার কই এসছে? ইসে বর্ণা। আরে ও ওখানে লুকিয়েছিল। হ্যাঁ। কেমন আছো বর্ণা? ভালো আছো? সব ঠিকঠাক তাহলে? একদম তাহলে ঠিকঠাক। আমরা একটু দেখে নিই নাচটা। জি স্যার। আমার মনে হয় ভালো কিছু একটা হবে, এবং আমাদের যে ইভেন্টের যে সামনে যে প্রোগ্রামটা সেটাতে আরো মানে আমার মনে হয় যে হ্যাঁ, আমরা দুজনে করার পরে যদি আপনার মনে হয় যে একটু কারেকশন করতে হবে, ঠিক আছে, আমরা Done. সেটা করে রেডি? ওকে, তাহলে আমরা মিউজিক প্লে করছি। একদম ওকে, ডান, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো আসো। এই কোথায় সবাই? তোমরা একটু ঠিকঠাক করে নাও। আজ ফাগুনি পূর্ণিমা রাতে পলায়ে যাই, চল পলায়ে যাই। আরে আরে আরে, পালিয়ে যাওয়ার কিছু নেই, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব ভালো পারফরমেন্স হয়েছে, এবং আমার বিশ্বাস যে আমাদের যে ইভেন্ট হবে যেটাতে তোমরা পারফর্ম করবে এই গানটার সাথে, সেটাও যেন খুব ভালো হয়, সেটার দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের প্রতিবারের মতোই। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদেরই প্রিয় চ্যানেল এটিএন বাংলা এবং আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দ্য গ্র্যান্ড ফান শো নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। নাও দিস ইজ সেলফি টাইম, সবাই চলে আসো।